আপনি 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 ধর্মেও আছেন, জিরাফেও আছেন। আপনি 5টা স্ট্যান্ডার্ড নিয়ে রয়েছেন ফর ভাই। আমি যদি সরকারে দেখি, সত্যি সত্যি আমি সরকারে, আমার কাছে মনে হয় যে ভাই এখন আপনার কি পার্ট, এটা আপনি আগে বলেন। আপনি এখন নওয়াব সিরাজউদ্দৌলা নাকি রবার্ট ক্লাইভ? আপনি তো এক এক সময় এক এক নাটকে এক একটা চরিত্র অভিনয় করতেছেন। সরকারের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, তাদের এই সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ থেকে যে লন্ডার্ড মানি আছে, যার একটা বড় মানে এই হারাম দূষিত টাকাগুলোকে পবিত্র করা হয়েছে ওই লন্ডনের জমজমের পানি দিয়ে, ওখানকার ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি দিয়ে। তো সেই বাস্তবতায় যেটা হয়েছে, তারা চাচ্ছে ব্রিটিশ এস্টাবলিশমেন্টের সাথে বসে এই অ্যাসেট গুলোকে ফ্রিজ করা, লন্ডার্ড মানিগুলোকে ট্রেস করা। আপনি ওখানে আসলে বার করেছেন, আমার কাছে মনে হয় যে এটা মিথ্যা কথা বলতেছে সরকার। বিকজ এই লন্ডন মানি নিয়ে কথা বলার জন্য, লন্ডন মানির ব্যাপারটা আপনি জানেন, এটা সম্পূর্ণভাবে একটা আইন আদালতের ব্যাপার, এবং এটা ওভারটলি মানে প্রকাশ্যে দুই সরকার প্রধান কথা বলে এটা কখনো এটা ঠিক হবে না। লন্ডনের কোর্ট এটা কখনো এটা এরকম হইতে দিবে না, এবং এটা কেউ কখনো কখনো বলে নাই। লন্ডনে টাকা চুরি করে নিয়ে লন্ডন ঠিকই জমজম, আপনি ঠিকই বলেছেন, সারা পৃথিবী থেকে মানে আফ্রিকা, লাতিন আমেরিকা, এই যে এইসব দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তানের মতো দুর্নীতি দেশ সেখানে নিয়ে যায়, কিন্তু সেখানে একটা সরকার প্রধানরা এই বিষয়ে কখনো আলোচনা করেন, আমি শুনি নাই। এখন আপনি আমাকে বলতে পারেন, আমার ধারণা সরকার এখানে মিথ্যা কথা বলতেছেন, সম্পূর্ণ রকম মিথ্যা কথা বলতেছেন, যেই কারণে প্রধানমন্ত্রী দেখা পান নাই ডক্টর মোহাম্মদ ইউনূস, এটাকে কভার আপ করতেছেন তার প্রেস সেকশন। দিস ইজ মাই মানে আমার 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 যোগ দিয়ে আর কি। এখন বিষয় হচ্ছে যে মানে মানে দুদকের চেয়ারম্যান এখানে সফরসঙ্গী আছে, সরকার প্রধানকে নিয়ে গিয়া এই প্রকাশ্যে এসব আলোচনা করা আমি জীবনে শুনি নাই ভাই। আপনি আমাকে রেফারেন্স দিতে পারেন? সেটা না না, যেটা হচ্ছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সাথে সার্টেনলি হয়তো দুদক প্রধান থাকতেন না, কিন্তু যেটা হয় যে অনেকগুলো প্রোটোকল মিটিং তো থাকে আপনার, যে আপনি ক্রাইম এজেন্সির সাথে মিটিং এ হয়তো দুদকের প্রধান যাবে, ওখানকে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যারা লুক আফটার করে তাদের সাথে মিটিং, হয়তো ব্যাংকের গভর্নর যাবে, অনেকগুলো মাল্টিপল মিটিং, বাণিজ্য যে উপদেষ্টা আছে ওখানে, বাণিজ্য যে সেক্রেটারি অফ স্টেট আছে তার সাথে মিটিং এর স্কেজুয়াল দেখলাম। তো সবকিছু মিলায় সরকারের বক্তব্য হচ্ছে যে এটা হলো একটা প্রাইম বিষয়, যে এই বিষয়টাকে নিয়ে গুরুত্ব আরোপ করা, এবং যেহেতু একটা হেড অফ স্টেট আর একটা হেড অফ স্টেটের সাথে এই বিষয়টা রেইজ করবেন, এবং যেহেতু একজন মেম্বার অফ ব্রিটিশ পার্লামেন্ট এই ক্রাইমের সাথে জড়িত, এবং লেবার পার্টির গত ইলেকশন ডোনেশন থেকে শুরু করে মেজর যারা ডোনেশন দিয়েছে, এর ভিতরে আওয়ামী লীগের এই বিশাল ক্রিমিনাল অলিগার্ক এরা জড়িত আছে। অতএব সেই জায়গাতে যেহেতু গত ইলেকশন ফান্ডিং এর সাথে বর্তমান প্রাইম মিনিস্টার জড়িত, ওনার সাথে সরাসরি এই বিষয়ে কথা বলতে হবে। আমার অজ্ঞতা ক্ষমা করবেন, আপনি বিলাতি ব্যারিস্টার, কিন্তু আমি এই বিষয়গুলি কূটনীতিতে সত্যি সত্যি ব্রিটেনের প্রধানমন্ত্রী আমাদের সরকার প্রধানের সাথে কথা বলবেন কিনা সেটা বহু আগে ঠিক হয়ে যাওয়ার কথা। এটা আমি লন্ডনে গিয়া আমি দেখবো উনি কানাডায় আছেন না এখানে আছেন, তারপর আমি এটা বৈঠক করবো। ইটস এ নো। আপনি ভাই সজ্জন মানুষ, আপনি এটা স্বীকার করেন যে সরকার এটা ফেইলার, সরকার এটা কভার আপ করতেছে। ডক্টর ইউনূস এখানে একটা পুরস্কার নিতে গেছে। ওইটা তো আমি শুরুতে বলেছি যে এটা রাষ্ট্রের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকারের বক্তব্য হচ্ছে এইটা তাদের উদ্দেশ্য, ওখানে তারা কেন গেছেন। এখন দ্বিতীয় যেটা হচ্ছে পুরস্কারের বিষয়টা আসছে, থার্ড হচ্ছে এখানে সাইড মিটিং এ হচ্ছে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যানের সাথে মিটিং হচ্ছে, কিন্তু যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র অ্যাক্টিং চেয়ারপারসনের সাথে মিটিং করবার জন্যই ওখানে গেছে, এটার সাথে আবার আমি একমত না। হচ্ছে যে এরকম হ্যাঁ, ওইটা আমি বোধ করি না, যেটা আমার কাছে খুবই এম্বারাসিং লেগেছে, যে এরকম নোবেল পাওয়ার পরে অথবা আমেরিকার কংগ্রেশনাল মেডেল পাওয়ার পরে আপনার এই রাজা রানীর এই কি হারমোনি অ্যাওয়ার্ড নেওয়ার জন্য প্রফেসর ইউনূসকে যেতে হবে, এটা খুব জরুরি কোনো বিষয় ছিল না। কিন্তু ওইটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যদি সেই ধরনের দুদক এবং ব্যাংকের গভর্নর রিলেটেড যে রেলেভেন্ট এজেন্সিগুলো আছে তাদের সাথে যদি মিটিং করা যায়, এবং প্রধানমন্ত্রীর সাথে মিট আপের যে অ্যাপয়েন্টমেন্টটা হয় নাই, এটাও খুব বিব্রতকর যে একটা রাষ্ট্রপ্রধান যাচ্ছে সেখানে মিটিং এর প্রোটোকল আগে থেকে কেন ঠিক হয় নাই। কারণ এটাকে বলা হয়েছে রয়্যাল ভিজিট, এবং আমি রয়্যাল ভিজিট বলতে বুঝি যে ব্রিটিশ সরকারের সর্বোচ্চ ভিজিট হচ্ছে রয়্যাল ভিজিট। শুধু পুরস্কার নেওয়াটা এটার অংশ থাকে না, এর সাথে প্রাইম মিনিস্টারের মিটিং থাকে এবং অন্যান্য রিলেটেড যে মিনিস্টার্স আছে তাদের সাথে এখানে প্রোটোকল মিটিং থাকে। কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি এটা আসলে রয়্যাল ভিজিট না, এটা শুধুমাত্র একটা অ্যাওয়ার্ড নেওয়ার জন্য যাওয়া হয়েছে সেখানে। এবং এইটা সরকারকে পরিষ্কার করতে হবে যে সরকার যে যে উদ্দেশ্যের কথা বলছে এবং সেটা করবার জন্য তারা আসলে কি করেছে। আমরা দেখলাম ওখানে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের সাথে মিটিং করেছে, তারপর নৌবাহিনীর যে ডেপুটি হেড তার সাথে মিটিং করেছে, বাংলাদেশের এই যে আমাদের মিনারেল রিসোর্স, এরপরে হচ্ছে বঙ্গোপসাগরের লজিস্টিক্স এর ব্যাপারে যে টিম আছে তাদের নিয়ে তারা আলোচনা করেছে। এইটা করবার জন্য কি আসলে আমার হেড অফ স্টেটের দরকার ছিল কিনা, এই 40-50 জন মানুষকে নিয়ে কয়েক কোটি টাকা লস করার প্রয়োজন ছিল কিনা, এটার একটা ব্যাখ্যা সরকারকে দিতে হবে। এবং তারা যেটা দাবি করেছে সেটার জন্য তারা কি কি করেছে সেই প্রোটোকলটা পাবলিক করা দরকার। কিন্তু দুই পক্ষের কোনোটাই এক্সক্লুসিভলি অ্যাকসেপ্টেবল আমার কাছে মনে হয়নি। আমার মনে হয় ব্যারিস্টার ফুয়াদ এটি খুব সুন্দর করে কয়েন করেছেন। কিন্তু একটা রেগুলার 90 দিনের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট, every institutions of the country have been broken into pieces. কোনো মানে ফাংশনাল প্রফেশনালিজম আমার রাষ্ট্রের কোনো জায়গাতে নাই। সিভিল ব্যুরোক্রেসি বলেন, মিলিটারি ব্যুরোক্রেসি বলেন, সচিবালয় বলেন, এভরি ইনস্টিটিউশনস সিম্পলি একটা সিন্ডিকেটেড ক্রিমিনাল গ্যাংয়ে পরিণত হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠান। আমাদের পুলিশ বাহিনী বলেন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ বলেন, ইন্টেলিজেন্স এজেন্সি বলেন, প্রত্যেকটা জায়গায়। সেই রকম একটা জায়গায় আপনার আচরণ
প্রত্যেক জায়গায় আপনি প্রফেশনাল করতে পারবেন, বাস্তবতা তা না। ভিতরের খবর আপনিও জানেন, ওয়াহিদ ভাইও জানে, আমরাও জানি। আন্তরিকতা থাকার পরেও সিম্পলি কোনো ফাংশনাল ডিসকোর্স রেজাল্ট নিয়ে আসতে তারা পারছে না। দিনের ব্যাপারে যেটা হয়েছে যে আমি একটা ইন্টারভিউতে কদিন আগে বললাম যে ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো স্থিতিশীলতা আসবে না। আমার বক্তব্যটা ভারতীয় গণমাধ্যম বলেছে, এই অংশটা কেটে দিয়ে বললেন যে ব্যারিস্টার ফুয়াদও এখন বিশ্বাস করেন যে নির্বাচিত সরকার ছাড়া দেশ স্থিতিশীল হবে না। ক্যান্টনমেন্টের বক্তব্য, বিভিন্ন বক্তব্য এরকম আসছে। ঐক্যমতের ব্যাপারে আমি বলেছি, আমরা প্রথম দল, রাজনৈতিক দল যারা আগস্ট মাসে প্রফেসর ইউনূসকে লিখিত দিয়ে এসেছি যে 18 মাস থেকে 24 মাসের ভিতরে নির্বাচন করতে হবে, কোনোভাবে এর বাইরে গেলে আপনি সিচুয়েশন নিয়ন্ত্রণ করতে পারবেন না। প্রথম রাজনৈতিক দল হিসাবে আমরা লিখিত প্রস্তাব দিয়েছি। তারপরে উনি সেপ্টেম্বরে জাতিসংঘে গিয়ে নিউ ইয়র্ক টাইমসের ইন্টারভিউতে উনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এবং আমরা কিন্তু আমাদের পজিশনে কনসিস্টেন্টলি একই জায়গাতে আছি যে ডিসেম্বর থেকে জুন যেটা আমরা প্রস্তাব দিয়েছি অরিজিনাল। আমরা বক্তব্য কি দিয়েছি যে নির্বাচন কবে হবে, আমি কিন্তু 6 মাস হবে, 2 বছর হবে, 4 বছর হবে, এটা ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হতে হবে যখন নির্বাচিত হবে। আমি একটা ছোট প্রশ্ন করে রাখি, আমরা কিন্তু এটা বারবার শুনতে পাচ্ছি আর কি সরকারের কাছ থেকে, সরকার খোলাখুলি বলতেছে যে আগের আমলারা যারা আছেন তারা সহযোগিতা করতেছে না। সেনাবাহিনীর কথাটা মুখ দিয়ে বলে না, সহযোগিতা করতেছে না, কি করতেছে এটা বোঝা যায় না, কিন্তু বলে যে সহযোগিতা করতেছে না। আমি ওইটা ঠিকমতো করতে চাইলেও করতে পারতেছি না, আপনিও এরকম বললেন আর কি, করতে চাইলেও করতে পারতেছেন। তো এটা সমাধান হলো যে আমি কিছুদিন পর পর দলবল নিয়ে একটু বিদেশে চলে যাই, তাহলে আমার জন্য একটু ভালো, তাই তো? না, বিদেশে ধরেন রাষ্ট্রীয় স্টেট প্রোটোকল, এবং এটা তো আপনি কোনোভাবে অ্যাভয়েড করতে পারবেন না। না, রাষ্ট্রীয় সফরে এইরকম অন্তর্বর্তী ইন্টারিম আসলে রাষ্ট্রীয় সফরেই যায় না মানুষ। আর এটার মধ্যে হচ্ছে ওইটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট, একটু পার্থক্য আছে খালিদ ভাই। ওটা তো ইলেকশন টাইম গভর্নমেন্ট। ইলেকশন টাইম গভর্নমেন্টের তো অ্যাবসলিউট জুরিসডিকশন, কাজের পরিধি, মেয়াদ ওটা সংবিধানে স্পেসিফিকলি বলে দেয়া আছে। অতএব তার অন্য কার্যক্রম আমাদের কাছে ভিজিবল হয় না। কিন্তু ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনে কিন্তু আপনার আরো একটু কাজের পরিধি অনেক বেশি, যেহেতু গণঅভ্যুত্থানের পরে আসছে তাকে অনেক কাজ করতে হয়েছে, এই কাজগুলো করবার এই বাস্তবতাগুলো তৈরি হয়ে আছে। ওকে, ঠিক আছে। আমরা একটু ধন্যবাদ বেশ ফওয়াদ। আমরা একটু জনাব এ কে ওয়াহিদুজ্জামানের কাছে যাই। জনাব এ কে ওয়াহিদুজ্জামান, অনেকগুলি কথা আপনার জমে আছে, আপনি যদি একটু সংক্ষেপে শেষ করেন, আমাদের কিছু মানে একটা অরিজিনাল প্রশ্নও আছে। জি, প্রথম কথাটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিষয়টা। দেখেন, ব্যারিস্টার ফুয়াদ এখানে আছেন, ওনার প্রতি সম্মান জানিয়ে বলছি, গত আওয়ামী লীগ আমলে যে পরিমাণ রিপ্রেশন বিএনপির উপর দিয়ে হয়েছে, বিএনপি তো ভিকটিম, বিএনপি কেন আওয়ামী লীগের বিচার চাবে না? এই যে একটা ক্যাম্পেইন চালানো হয়েছে, টাকা খায় যাবে না, আওয়ামী লীগ যে টাকাগুলি মেরেছে সে টাকাগুলি খাবে বসে বসে। এখন এখন না, সেটা তো আমরা দেখতে পাচ্ছি কারা খাচ্ছে, সেটা আসবো আমি। এখন বিষয়টা হচ্ছে বিএনপি কি চায়। উনি একজন আইনজীবী মানুষ, উনি তো আমার চেয়ে এটা ভালো জানেন। বিএনপি চেয়েছে বারবারই যে আইনের মাধ্যমে করতে হবে। ইনফ্যাক্ট গত ডিসেম্বরে এই ধরনের একটা প্রস্তাব গিয়েছিল, আইন মন্ত্রণালয় থেকে গিয়েছিল, উপদেষ্টা পরিষদে সেটা নাল এন্ড ভয়েড করে দিয়েছে। ওনারা দুইজন উপদেষ্টা নাকি প্রচন্ড বিরোধিতা করেছেন যে না, এটা করা যাবে না। আইনের মাধ্যমে আপনি বিচার না করে আপনি কি একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে সিগনেচার করে একটা দলকে নিষিদ্ধ করবেন? এটা খালেদ মহিউদ্দিন ভাই, আপনিও সরকারি চাকরি করছেন, আমিও করছি, আমরা বুঝি না। এটা তো একটা প্রতীকী ব্যাপার ওয়াহিদ ভাই, এটা একটা প্রতীকী ব্যাপার। এই আমি যদি এখন নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখতে পারি, আমি নির্বাহী আদেশ দিয়ে নিষিদ্ধ করে রাখবো। আইনের ব্যাপারটা যদি আমার আরো বেশি আমাকে আইনি সংকটের মধ্যে ফেলে, অনেকগুলি হিয়ারিং আমার করতে হয়, আমি এটা করবো না। না না, আপনি দুইটাই। আপনার প্রথম কথা হচ্ছে আপনি তো আইন করবেন আগে, তারপর তো ওই আইন দেখায় তো তারপর আপনি নির্বাহী আদেশ দিবেন। আপনার এই আইসিটির আইনের ভিতরে তো ওইটার মধ্যে আনতে হবে, তারপরে তো আপনি ওটা নির্বাহী আদেশ দিবেন ওটার ভিত্তিতে যে বিচার প্রক্রিয়া চলমান, সুতরাং কর্মকাণ্ড স্থগিত। সরকারি কর্মকর্তা কিন্তু আপনিও ছিলেন, আপনি জানেন। বিষয়টা হচ্ছে, বলেন। আমি অল্প দিন ছিলাম ভাই, আমি অত জানি না। শোনেন ভাই, ওই ট্রেনিং এর ভিতর দিয়ে যারা গেছে তারা এগুলো বোঝে। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি যখন একজন সরকারি কর্মকর্তাকে কনফিডেন্সে নেবেন না, তাদেরকে বারবার হেয় করতে থাকবেন, আপনি তাদের কাছ থেকে কিন্তু সহযোগিতা আশা করতে পারবেন না। এটা সরকারি কর্মকর্তা না, যে কোনো ব্যক্তির কাছ থেকেই। দেখেন, কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে দেশের সবচেয়ে মেধাবী মাথাগুলো সরকারি চাকরি করতে যায়। ভাই আপনার অনুমতির কথা একটা অনুমতির কথা কই, এইটা মোটামুটি আমরা সবাই জানি। কিন্তু আমি এখন কি করবো? আমি এখন সরকার, আমিও দেখতেছি সব জায়গায় বিএনপির আর সিকি জায়গায় জামাতের লোক বসে রয়েছে, তারা পরিচয় দেয় ভাই আমি বিএনপি সৈনিক, আমি ওয়াহিদ ভাইয়ের লোকে কাম করছি, আমি করবো কি? আমি ওর দিয়ে তার কাজ করতে পারি না তো। ফ্যাক্ট, আপনি এখন বিএনপির আওয়াজের চোটে, যুগ্ম সচিব থেকে সচিব পর্যন্ত বিএনপি জামাতের আওয়াজের চোটে এত টিকাই যায় না। আপনি সত্যি, আমি আপনাকে কইলাম এই অনুষ্ঠান শেষ করে আপনার কাছে 3টা তদবির করবো আমার 3 বন্ধুর, যে তার বিপদে আছে সে। না, বিষয়টা হচ্ছে যে সবাই কিন্তু ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। ওয়াহিদ ভাই বুঝছেন সরকারি দলকে, যে আপনারা যে বলেন আপনি বিরোধী দল, এটা খালিদ ভাই কার কাছে তদবির করবে বুঝতে পারছেন? না, আমার কাছে তদবির করবে না। সুন্দর শোনাচ্ছে, বিষয়টা তো সুন্দর না। আচ্ছা জি, হচ্ছে যে ওই যে যেহেতু আমিও সরকারি চাকরি করে আসছি, উনিও করে আসছেন, সরকারি চাকরিজীবীদের মানে দুঃখটাও আমরা বুঝি। যে ছাত্র উপদেষ্টা বসায় দেওয়া আছে প্রত্যেকটা মন্ত্রণালয়ে, প্রত্যেকটা ডিসি অফিসে, মানে সব জায়গায়, এবং এরা যে এই ধরনের তদবির নিয়ে যাচ্ছে, এগুলো তো আরো ভয়ঙ্কর। এরা যেভাবে একজন ক্লাস 1 অফিসারকে, একজন ডিসি কে যেভাবে ডিকটেট করে,
সেটা আরো ভয়ঙ্কর না? এগুলো নিয়ে বলতে চাই না কেন? সবাই জুলাই যোদ্ধা পরিচয় দেয়, জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে, কিন্তু এগুলো বাড়তে থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় যেটা ছিল, যেটা বললেন যে এই যে বার্মা অ্যাক্টের মাধ্যমে কিছু ঘটনা ঘটেছে, এইটা রাষ্ট্রীয় গোপন, এইটা ইত্যাদি ইত্যাদি। ভাইরে, এইটা যদি গোপন সিদ্ধান্তই হবে, তাহলে সবার আগে আপনার উপদেষ্টাকে এই বিষয়ে বোঝাইতে হবে কোন জিনিসটা কোথায় বলতে হয়। আমি সোশ্যাল মিডিয়ায় আমার ফেসবুকে যেটা লিখবো সেটা আমি খালেদ মহিউদ্দিন ভাইয়ের টকশোতে এসে বলবো না। একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি, তিনি যদি না বোঝেন কোনটা বলতে হবে আর কোনটা বলতে হবে না। কিন্তু ওয়াহিদ ভাই আপনার কাছে কি মনে হয় ভারতের ন্যারেটিভ আমরা নিছি, একেবারে ডাহা মিথ্যা কথা বলছেন ভাই। আমি অসত্য শব্দটা ইউজ করি, কিন্তু আপনার এইটার প্রতিবাদে আমি বললাম ডাহা মিথ্যা কথা বলছেন। আমরা তো শুধুমাত্র উপদেষ্টাদের কথা অনুযায়ী বলছি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা একজন পররাষ্ট্র উপদেষ্টা, দুইজন যখন একই কথা বলতেছে, আমরা তো এটা বলবো না। কিন্তু ওয়াহিদ ভাই আসেন আমরা একটা সিনারিও কল্পনা করি। কেন ভারতীয় ন্যারেটিভটার প্রসঙ্গ আসতেছে, আমরা একটা সিনারিও কল্পনা করি। সিনারিওটা হচ্ছে, ধরেন পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওখানে একটা মানবিক করিডোর দেওয়া হবে, ধরেন নিরাপত্তা উপদেষ্টা বলছে এখানে একটা ত্রাণ করিডোর দেওয়া হবে, এবং এটা একটা প্যাসেজ দেওয়া হবে, যে প্যাসেজে আসলে ওখানে আটকে থাকা লোকজনের জন্য কিছু খাবার এখান দিয়ে যাবে। এই খাবার গেলে এটা গাজা হয়ে যাবে, এটা ইউক্রেন হয়ে যাবে, এই আলাপগুলি, এই বাংলাদেশের আর কোনো কিছু থাকবে না, ডক্টর ইউনূস সাহেব এটা বিক্রি করে দিচ্ছে ইয়ার কাছে, তার ফলে এটা হচ্ছে, এই আলাপগুলি কে করছে বলেন ভাই? আপনি যদি ওইখানে একটা এই জিনিস দেন, এবং ওয়াহিদ ভাই আমি আপনাকে যাই না বলতেছি, এই জিনিস অলরেডি দেয়া আছে 2022 সালের পর থেকে, এটা চলতেছে, কিন্তু খোঁজ নিয়ে দেখেন। এক্স্যাক্টলি, অবৈধভাবে চলছে। প্রশ্নটা হচ্ছে, যখন আপনি কোভার্টলি কোনো অপারেশন করেন, সেটা নিয়ে আপনি ওপেনলি কথা বলবেন না। আর আরেকটা বিষয় হচ্ছে, ব্যারিস্টার ফুয়াদ জানেন যে এই সরকার গঠিত হয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা সিদ্ধান্তের মাধ্যমে, তাই না? ওখানে কিন্তু স্পষ্ট করে বলে দেওয়া আছে ওনাদের কর্মপরিধি কি। তো এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত ওনারা নিতে গেলে ওনাদের, আমি বলবো, উচিত ছিল রাজনৈতিক দলগুলোর সাথে গোপনে হলেও আলোচনা করা। এখন ওনারা যেটা করতেছেন, এটা আসলে আমি বলবো যে ওনাদের সংযত হয়ে কথা বলা উচিত। কোনটা বলবেন, কোনটা কি বিতর্ক সৃষ্টি করবে। আপনি কি ডিভিশনের ফ্রেমওয়ার্কটা বলতেছেন, নির্বাহী সিদ্ধান্তের কথা নেয়ার কথা বলে নির্বাহী কার্যক্রম পালন করবে, সেইটার আলোকে? না, আমি বলতেছি যে ওনারা এই ধরনের স্ট্র্যাটেজিক, এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত নিতে পারেন কিনা, পারেন সেটা ওনারা নির্বাহীর মধ্যে পড়ে ভাই। আপনি যদি ফালা দিতে পারেন না। আরে প্রবলেমটা তো এখনকার রোহিঙ্গা নিয়ে প্রবলেমটা তো এখনকার না, রোহিঙ্গা নিয়ে প্রবলেম অনেক পুরাতন। বরঞ্চ ওনারা এইটা করার কারণে যেটা হয়েছে, আরো ওনারা যেটা বললেন খালেদ ভাই, আপনি একটু কনসিকুয়েন্সেস গুলো খেয়াল করেন, যে 1,80,000 রোহিঙ্গা ফেরত যাবে ঘোষণা এটা দিছিলেন, তো খেয়াল আছে আপনার? এটাতে আশা ঘোষণা দিছিলেন, থিংকিং পায়াস উইশ, ঠিক আছে? এবং বললেন যে আগামী ঈদ করবে তারা ওইখানে গিয়ে, আশা করতে পারি তো আমি। হ্যাঁ, আপনি এগুলো, ওই জায়গাটা আপনার তাকে বুঝতে হবে খালেদ ভাই। ওই আরাকানটা এখন কারা কন্ট্রোল করতেছে? মিয়ানমার গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে। আপনি যদি এই জিও লোকেশন না জানেন, জিও পলিটিক্সের কারেন্ট সিচুয়েশন না জানেন, আপনি কার সাথে ডিল করতেছেন ভাই? আর সেটা বলে হাসি পাত্র হচ্ছে কেন? আপনি বললেন 1,80,000 ফেরত যাবে, 1,15,000 চলে আসলো। মিয়ানমার গভর্নমেন্ট কন্ট্রোল করতেছে না বলেই তো আমার আরাকান আর্মির সাথে একটা কথা বলা দরকার ছিল। আরাকান আর্মির সাথে কথা বলে ওপেন চ্যানেলে করবেন, হ্যাঁ জি, সেটাকে